রক্ত দিয়ে মেটানো হয়। প্রত্যেক তারির সাথে পুরো আত্মাকে জাগানো হয়। যে আজ নাচবে সে একলা আসবে না, এই মঞ্চে আজ মৃত্যুও তাল মেলাবে। তারা আয়নার সামনে দাঁড়িয়েছিল আর আস্তে আস্তে নিজের মেকআপ মুছছিল। ও নিজের চেহারা জল দিয়ে ধুল, গভীর শ্বাস নিল আর তারপর আয়নায় নিজেকে মন দিয়ে দেখল। কিছুক্ষণ ও নিজের চেহারাই দেখতে লাগল, যেন নিজেকে বোঝার চেষ্টা করছে, আমি এটা করতে পারবো, এই রোল শুধু আমার জন্য তৈরি হয়েছে। তারা আরো কিছু মেয়ের সাথে মিলে পারম্পরিক রামধাই নৃত্যের অভ্যেস করেছিল। এটা পরের মাসে হওয়া অনুষ্ঠানে রিহার্সাল। নৃত্যের সময় তারা ওর বাকি মেয়েরা খুব ভালো প্রদর্শন করতে পারছিল। নির্দেশক থাপা ওদের মন দিয়ে দেখছিল আর হঠাৎ সবাইকে থামিয়ে কিছু বলার জন্য আগে এগোলো। ওকে গার্লস, স্টপ। আজকের প্র্যাকটিস এখানেই শেষ করছি। সব লোক তৎক্ষণাৎ থেমে গেল আর মঞ্চে সোজা দাঁড়িয়ে গেল। আমি পরের সপ্তাহে এই টিমের লিড অ্যাক্ট্রেসকে ফাইনাল করব, যাতে সে সীতার রোল পায়। যে ওর জন্য অডিশন দিতে চাও সে তাড়াতাড়ি এসে নিজের নাম সাবমিট করে দিও। তারা বাকি মেয়েদের সাথে কিছুক্ষণের ব্রেক নিল আর সবাই মিলে চেঞ্জিং রুমের দিকে এগিয়ে গেল। তারা বাকি মেয়েদের সাথে রুমে এলো আর নিজেদের ড্রেস চেঞ্জ করলো। ড্রেস চেঞ্জ করার পর ও একটা বেঞ্চে বসলো আর নিজের হাতে একটা ছোট কাঠকে দেখতে লাগলো। ও একটু বিব্রত হলো আর এদিক ওদিক দেখে বোঝার চেষ্টা করলো যেটা কি করে হলো। তখনই ও বাকি মেয়েদের নিজেদের মধ্যে আলোচনা ওর মাইন্ড ডিস্ট্র্যাক্ট করলো। ওর ব্যাচের মেয়েরা গল্প করছিল আর পূর্ণিমা সবার মাঝখানে চর্চার কেন্দ্র ছিল। আমার তো মনে হয় আমাদের অ্যাপ্লিকেশন দেওয়াই উচিত নয়। হ্যাঁ, এই রোলটা তো পলমই পাবে। হ্যাঁ হ্যাঁ, আর কি? আরে তোরা তো এমনি প্রশংসা করছিস, আমি এমনও কিছু বিশেষ নই। বিশেষ নয় তো হয়ে যাবি। থাপা স্যার তোমার ওপর। সবাই হাসছিল। ওদের মধ্যে সব থেকে সুন্দরী পলিমা হাসলো আর প্রশংসা শুনে হালকা মাথা নাড়ালো। তারা নিজের ঘরে টেবিলের পাশে বসেছিল। চেঞ্জিং রুমে যে সব কথা শুনেছিল সেটা মনে করে ও কাঁদতে লাগলো। তখনই ওর ফোনে ওর বাবার মেসেজ এলো। মেসেজে লেখা ছিল, এটা শেষ মাস, যদি এইবার তুমি সিলেক্ট না হতে পারো তাহলে পরের মাসে বিয়ের জন্য রেডি থেকো। মেসেজ পড়তেই তারা আবার উদাস হয়ে গেল। ওর চোখে জল চলে এলো। কিন্তু তখনই দরজার ঘন্টি বাজলো। ও তাড়াতাড়ি নিজের চোখ বুঝলো আর দরজা খুলতে গেল। দরজা খুলে দেখলো কিন্তু বাইরে কেউই ছিল না। ও এদিক ওদিক দেখলো, তারপর দরজার সামনে রাখা পাপোশও দেখলো, কিন্তু ওখানেও কারোর আসার কোনো চিহ্ন দেখতে পেল না। তারা দরজা বন্ধ করে যেই ভেতরে আসার সিদ্ধান্ত নিল, সেই ও দরজা লক করে ঘরের দিকে ঘুরল। একটা ঠান্ডা হাওয়া যেন ওর চেহারার দিকে বয়ে গেল। ও চমকে উঠল আর হঠাৎ ওর শ্বাস যেন আটকে গেল। ও ঘাবড়ে গিয়ে চারপাশ দেখল, কিন্তু ঘরে কোথাও কেউ থাকার চিহ্ন ছিল না। সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখার জন্য ও ঘরটা মন দিয়ে দেখল। টেবিলে রাখা নিজের মোবাইলের দিকে ও নজর গেল। মোবাইল পুরোপুরি জলে ভিজে গেছিল, যেটা পাশে রাখা জলের জাগ থেকে পড়ে গেছিল। ও মোবাইলটা চালু করার চেষ্টা করল, কিন্তু মোবাইল কাজ করছিল না। তারা বিরক্তির সাথে মাথা নাড়ল। বাইরে রাত আরো গভীর হয়ে গেছিল আর ঘন মেঘের পেছনে চাঁদ আস্তে আস্তে লুকিয়ে গেছিল। পরের দিন দুপুরবেলায় তারা প্ল্যাটফর্মে নিজের ট্রেনে অপেক্ষা করছিল। প্ল্যাটফর্ম মোটামুটি খালি ছিল আর চারপাশে নিস্তব্ধতা ছিল। তারা এদিক ওদিক একটু নজর দিল, তখন একটু দূরে এক মহিলাকে দেখতে পেল।
সাদা কাপড় পরে আর ওর ঘন চুল ওর চেহারার আগে ঝুলছিল। ওই মহিলাকে একদম স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওর দিকে দেখছে দেখে তার একদম অদ্ভুত লাগলো। তখনই মেট্রো চলে এলো আর তারা তাড়াতাড়ি সেটাতে উঠে গেল। যেই ট্রেন চলতে শুরু করলো তারা জানলা দিয়ে বাইরে দেখল মহিলা এখনো প্ল্যাটফর্মে সেই জায়গায় দাঁড়িয়েছিল আর কোনো রকম না নড়ে চড়ে তারাকে দেখছিল। তারা হাতে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে থিয়েটার অফিসে পৌঁছালো। যেই ও দরজা খুলল সামনেও পলিমাকে দেখতে পেল, যে নিজের ফর্ম প্রথমেই জমা করে দিয়েছিল। পলিমা তারার দিকে দেখল আর হালকা নিরাশ করা হাসি দিল আর ঘর থেকে বেরিয়ে গেল। যেন ওর পুরো বিশ্বাস আছে যে তারা ওর সমসাময়িক নয়। এইসব ভোলার চেষ্টা করে তারা আগে এগোলো। ও ক্লার্কের টেবিলের সামনে গেল আর নিজের ফর্ম জমা করল। স্যার, এই নিন, এটা আমার অ্যাপ্লিকেশন সীতার রোলের জন্য। তুমি সত্যি এটা করতে চাও? মানে স্যার? আরে তুমি তো জানোই এটা যে থাপা স্যার পলিমাকেই সিলেক্ট করবে। তাও তুমি অডিশনের ফর্ম সাবমিট করছো। খারাপ পেও না তারা। লাইভে কিছু জিনিস অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এটা শুনেই তারার চেহারা বদলে গেল। ওর চোখের মনি সংকুচিত হয়ে গেল আর ওর আওয়াজে ভারী হয়ে গেল। অ্যাপ্লিকেশন নে। এটা দেখে ক্লার্ক ভয় পেয়ে গেল আর ওর মাথা থেকে ঘাম ঝরছিল। এর মধ্যে তারা আমার নর্মাল হয়ে গেল। না না না, আমি নিচ্ছি অ্যাপ্লিকেশন। আরে স্যার, কি হয়েছে তোমার? আপনি ঠিক আছেন? আমি 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 একদম ঠিক আছি। তুমি এই নিয়ে চিন্তা করো না। তারা নিজের ফর্ম জমা করলো আর অনুভব করলো যেন ক্লার্ক কাঁপছে। স্যার, আপনি সত্যি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। তোমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। তুমি অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছো। তুমি যাও। তারা একটু কনফিউজড হলো যে ক্লার্কের এরকম বদলে যাওয়ার পেছনে কারণটা কি। যেমন তেমন করে ও নিজেকে শান্ত করলো আর ওখান থেকে বাইরে বেরিয়ে গেল। সব মেয়েরা মঞ্চে নৃত্য করছিল আর নির্দেশক থাপা আর একজন অন্য ব্যক্তি জেমস চেয়ারে বসেছিল। জেমস সিগার খাচ্ছিল আর দুজন মেয়েকে মন দিয়ে দেখছিল। থাপা নিজের হাত ওঠালো যাতে মেয়েরা থেমে যায়। বাকি সবাই বাড়ি যেতে পারো আজকের জন্য। পলিমা, তারা তোমাদেরকে আজকে থাকতে হবে। আজকে ব্রেকের পরে অডিশন হবে। সবাই মাথা নাড়ালো আর যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। তারা আর পলিমাও মঞ্চ থেকে নেমে গেল। থাপা জেমসের দিকে তাকালো। কেমন লাগলো? ইটস গুড, কিন্তু আমি এখনো কনফিডেন্ট নই। ওই ঘটনা হয়ে যাওয়ার পরে 7 বছর হয়ে গেছে। আমি চাই যে ওই সময়ের পরে আমাদের প্রথম শোটা যেন খুব ভালো হয়। আই গ্যারান্টি পলিমা এর জন্য বেস্ট। আমি ওকে ভালো করে গ্রুম করে নেব। আই অনলি পলিমা। আরও একটা মেয়ে তো আছে, কি নাম যেন ওর? তারা। হ্যাঁ, ওই তারার মধ্যে সে ব্যাপারটাই নেই যা একজন পারফর্মারের মধ্যে হওয়া উচিত। এটাই কি সত্যি কথা নাকি অন্য কিছু আছে? থাপা জেমসের দিকে তাকাতে তাকাতে একটা হালকা হাসি দিল। কথা তো আছে। জেমস উঠে দাঁড়ালো আর থাপার কাছে এসে দাঁড়ালো। ওকে ভয় দেখিয়ে সোজা ওর চোখে দেখলো। You see, থাপা, আমি এই নাটকে তখনই ইনভেস্ট করবো যখন এটা নিয়ে আমি কনফিডেন্ট হব। নাহলে you are gone. মনে রাখবে, favor for a favor does not last long. এই কথাটা তুমি তোমার মাথায় যত তাড়াতাড়ি বুঝে দেবে ততই ভালো হবে। থাপার চেহারা বদলে গেল যখন ও জেমসের প্রেশারটা অনুভব করলো। ও কিছু বলার চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না। তারা আয়নাতে নিজেকে দেখছিল। আত্মবিশ্বাস কম আর হারের ভাবনা ওর মনকে ভারী করে দিয়েছিল। পেছনে দরজা খুলল আর সামনে পলিমা দাঁড়িয়েছিল। ও তারার কাছে এলো আর ওর গলা ধরে নিল।
তোর জন্য ভালো এটাই হবে যে তুই চুপচাপ নিজের নাম উইথড্র করে নে, তবে এমনিতেও জিতবি না। অকারণে অপমানের হাত থেকে বাঁচার জন্য সুযোগ দিচ্ছে আমি, বুঝলি? তারা বলতে পারলো না, ওর চেহারা লাল হতে লাগলো। তখনই এক ফ্যাকাশে সাদা হাত মাঝখানে এলো আর পলিমার হাত ধরে নিল। ভয় পেয়ে পলিমা সেই হাতের দিকে ঘুরল আর দেখল ও সেই ফ্যাকাশে মহিলা যাকে তারা মেট্রোতে দেখেছিল। পলিমা চিৎকার করে উঠল। পলিমাকে পেছনের দিকে ছুঁড়ে ফেলা হলো আর ওর মাথা পেছনের টাইলসে জোরে লাগলো। ও মাটিতে পড়ে গেল আর তারা এইসব জিনিস ভয় আর অবাক হয়ে দেখতে লাগলো। পলিমা সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল আর ওর শরীরে কোনো নড়চড় ছিল না। পর মুহূর্তেই তারা দ্রুত পায়ে রাস্তায় চলছিল। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর ও নিজের গলায় বানানো চিহ্নকে লুকানোর জন্য নিজের ওপর একটা ব্যাগ ঢাকা দিয়ে দিল। থাপা আর জেমস একসাথে দাঁড়িয়েছিল। জেমস নিজের ওপরে ছাতা ধরেছিল, এদিকে থাপা কোনো ছাতা ছাড়াই দাঁড়িয়েছিল। পলিমার শরীর অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো। ও মরে গেছিল আর ওর শরীর পুরোভাবে কালো প্লাস্টিকে জড়ানো ছিল। এই সময় অন্যদিকে তারা মেট্রোর প্ল্যাটফর্মে ভিজে বসেছিল। ও জোরে জোরে কাঁদছিল আর নিজের ব্যাগটা জোরে ধরেছিল। ওখানে থাপার চেহারা ভয় আর চিন্তায় ভরা ছিল যখন ও পলিমার মৃত্যুটা অনুভব করল। কিছুদিন পর তারা একলা মঞ্চের ওপর নৃত্য করছিল। ওর প্রত্যেক চাল অদ্ভুতভাবে বদলে গেছিল আর ও প্রদর্শনের অন্তিম মুহূর্তে ছিল। ওর হাত, কোমর আর পা পুরোপুরি সঠিক গতিতে ঘুরছিল। ওর পা মঞ্চের উপরে পদক্ষেপ রাখছিল আর ওর সামনে এক সাদা মহিলার পা ওর সাথে সাথে পুরো তাল মিলিয়ে পদক্ষেপ রাখছিল। এটা স্পষ্ট হলো যে সেই ভূত যে তার সাথে আছে এখন ওর সাথে নৃত্য করছে। এরকম মনে হচ্ছিল যেন তারা ওর সাথেই চলছে আর ওর প্রত্যেক চাল নিয়ন্ত্রিত করা হচ্ছে যেন কোনো কাঠপুতলি। নৃত্যর গতি দ্রুত বাড়তে লাগলো। হঠাৎ সঙ্গীত থেমে গেল আর ওর হাত দরজার দিকে ইশারা করলো। ঠিক সেই সময় থাপা প্রবেশ করলো। ওর চোখে রাগ ছিল। ও দ্রুত তারার দিকে দৌড়ালো আর ওর কান ধরলো। তারা ভয়ের চোটে কাঁদতে লাগলো। আমি জানি তুমি পলিমাকে মেরেছো। Stop it! I'm getting hurt! তুমি এটা থেকে বেরিয়ে যেতে পারবে কিন্তু আমার নজর থেকে বাঁচতে পারবে না। তাড়াতাড়ি বলো সত্যিটা কি? তো হঠাৎ তারা নিজের মাথা নিচের দিকে ঝোঁকালো, তারপর আস্তে আস্তে মাথা ওঠালো। ওর চোখের মনি সংকুচিত হলো আর ওর মুখে একটা শয়তানি হাসি ছড়িয়ে গেল। নয়তো কি বেবি, আবার মারবে? থাপার ভয়ের চোটে কিছু যেন একটা মনে পড়ে গেল। চন্দা মারা গেছে। থাপার জ্ঞান এলো। ও তারাকে ধাক্কা দিল আর পেছনের দিকে পিছলে গিয়ে মাটিতে পড়ে গেল। না না, এরকম হতে পারে না, এরকম হতে পারে না। তারা আবার সামান্য হয়ে গেল। কি হতে পারে না? না না, তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না। তারা ওর কাছে এলো খুব কনফিউশনে। থাপা ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। তারা সেখানেই দাঁড়িয়ে রইল পুরোপুরি ভ্রমিত। থাপা দ্রুত দৌড়াতে দৌড়াতে নিজের কারে বসল। সেই ও জোরে গাড়ি চালালো আর একটা মোড় নিল। ওর নিয়ন্ত্রণ খারাপ হয়ে গেল। কার ডিভাইডারের সাথে ধাক্কা খেল আর ধাক্কা খেয়ে উল্টে গেল। অন্যদিকে জেমস
নিচের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সাইড টেবিলে এক কাপ চা রাখা ছিল আর ওর মুখে সিগার ছিল। একটা স্যুট পরা ম্যানেজার ওর সামনে এলো আর কানে কিছু ফিসফিস করলো। জেমস আস্তে আস্তে মাথা নাড়ালো আর হালকাভাবে মাথাটা ঘোরালো। কল মিয়া নাও। ম্যানেজার সহমতির সাথে মাথা নাড়ালো আর সেখান থেকে চলে গেল। দুপুরবেলায় তারা অফিসে প্রবেশ করলো আর লঞ্চ এরিয়াতে জেমস আর মিয়াকে একসাথে বসে থাকতে দেখলো। মিয়া জেমসের বউ। দুজনে তারার দিকে দেখলো আর হালকা হাসি দিল। মিয়া উঠলো আর তারার সাথে হ্যান্ডশেক করলো। হ্যালো তারা, আই এম মিয়া। হ্যালো ম্যাম, নাইস টু মিট ইউ। হ্যাভ আ সিট। মিয়া আর তারা একসাথে বসলো। স্যার, ম্যাম, আপনারা আমাকে এখানে কেন ডেকেছেন? তারা, আমি তোমাকে পারফর্ম করতে দেখেছি and I'm impressed. আমি চাই যে সিগার রোলটা তুমিই করো। তারা একটু সংকোচের সাথে হাসলো আর ওদের দেখলো। And you don't worry. এটা পরিবার যাওয়ার জন্য নয়। You were and you are better than now. আমাদের কাছে বেশি সময় নেই, শো পরশুদিই আছে। সো আই ওয়ান্ট যে তুমি এই দুদিন ভালো করে প্র্যাকটিস করো অ্যান্ড আই বেট অন ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমি এতে আমার পুরো জান লাগিয়ে দেবো। জেমস আর মিয়া তারার দিকে তাকিয়ে হাসলো। ওকে ম্যাম, এবার আমি আসছি, নিজে প্র্যাকটিস শুরু করছি। এটা বলে তারা বিদায় নিল। তারা বেরিয়ে গেল। জেমস আর মিয়া একে অপরকে দেখতে লাগলো, যেন ওরা কিছু একটা লুকোচ্ছে। তারা নিজের নৃত্যের অভ্যেস করছিল। যখন ও পেছনে ঘুরল, চান্দাকে ওর পেছনে দেখতে পেল। চান্দার চেহারায় একটা শয়তানি কিন্তু এক উষ্ণ হাসি ছড়িয়ে। তারা ভয় পেয়ে গেল। প্রথমবার ও সামনাসামনি ওকে দেখলো, ওই আত্মার সাথে যে সব সময় ওকে নিজের কবজায় রেখেছে, কিন্তু কখনো সামনে আসেনি। ও এক পদক্ষেপ পিছনে সরল। কে তুমি? চান্দা কিচ্ছু বলল না, শুধু তারার দিকে এগিয়ে এলো। তারা মাথা নাড়িয়ে নায়ের ইশারা করলো। সেই সময় চান্দা তারার মাথা ধরল আর তারার মাথা নিজের মাথার সাথে জুড়ে নিল। একটা জোরালো রোশনি ছড়িয়ে গেল আর তারাকে অতীতের দৃশ্যতে নিয়ে যাওয়া হলো। 7 বছর আগে চান্দা সেই নাটকই প্রস্তুত করছিল আর ওর প্রস্তুতিতে জেমস ওকে দেখে ওর নজর ওর উপরে রেখেছিল। পর মুহূর্তেই চান্দা জেমসের বাড়িতে পৌঁছালো আর ওর সাথে দেখা করলো। আই এম প্রেগন্যান্ট। এটা হতে পারে না। আই এম ম্যারিড। বাচ্চাটা অ্যাভয়েড করে দাও। নো জেমস, আমি এরকম করব না। তোমাকে আমার অধিকার দিতেই হবে, নয়তো আমি সবাইকে সবকিছু বলে দেব। তোমার ইল্লিগ্যাল বিজনেস, তোমার সত্যতা, সবকিছু। যেই ও পেছনে সরলো আর বিরোধ করলো, পেছন থেকে একটা রড ওর মাথার ওপরে পড়ল আর ও অজ্ঞান হয়ে গেল। ও মাটিতে পড়ে গেল। ওর চেহারা আর মাটি রক্তে লাল হয়ে গেল। অন্ধকার থেকে হামলাকারী সামনে এলো, সেই ক্লার্ক যে তারার মজা উড়িয়েছিল। আর ওর অজ্ঞান হওয়া শরীরটা সিঁড়ির মধ্যে থেকে টানতে লাগলো। যেই ও নিচে ওকে ফেলার জন্য প্রস্তুত হলো, ক্লার্কের মনে হলো যে ও এখনো বেঁচে আছে। সাহেব, এই মেয়েটা তো এখন বেঁচে আছে। জেমস ক্লার্কের দিকে তাকালো আর তারপর চান্দার দিকে। দুজনে চিন্তায় পড়ে গেল, এই অবস্থাকে নিজেদের সাপোর্টে কি করে করা যায়। তখনই এক হাত চান্দার মাথা ধরল। জেমস আর ক্লার্ক সেটা দেখে অবাক হয়ে গেল। সেই হাত ওকে পেছন থেকে টানল আর পাশে রাখা বালতির মধ্যে ডুবিয়ে দিল। তখন জানা গেল যে এটা হলো মিয়া। চান্দা ভয় পেয়ে জেগে উঠল, কাঁপলো আর নিজের প্রাণের জন্য ভিক্ষা চাইল। প্লিজ, প্লিজ। মিয়া চান্দার মাথা সেই জ্বরের বালতিতে আবার ডুবিয়ে দিল। চান্দার দম বন্ধ হয়ে আসছিল আর শেষ পর্যন্ত ওর মৃত্যু হলো। কিছুক্ষণ পর ওর শরীর
প্রবেশদ্বারের সামনে পড়েছিল আর পেছন থেকে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছিল। তারা যা কিছু এক্ষুনি দেখলো সেটা দেখে ভয় পেয়েও নিচে পড়ে গেল আর ওর ঠোঁট ভয় কাঁপছিল। আজকে শোয়ে তারা মঞ্চে নিজের নৃত্যের প্রদর্শন করছিল আর দর্শক মন দিয়ে ওকে দেখছিল। এই সময় জেমস আর মিয়া লফটে সিঁড়ি থেকে নামছিল। সেখানে ঠিক ওই জায়গায় চান্দা দাঁড়িয়েছিল যেখানে সবকিছু শুরু হয়েছিল। জেমস আর মিয়াকে টানা হলো আর ওরা ওয়াশরুমের দিকে চলে গেল, যেখানে ওদের মাথা কাচের মধ্যে ধাক্কা দেয়া হলো। ধাক্কার জোরে কাঁচ ভেঙে গেল আর ওদের চেহারা থেকে রক্ত পড়তে লাগলো। যেই আলো জ্বলতে দেখতে লাগলো, ভাঙা কাচে দেখা দিল হাসতে থাকা। নিজের শেষ মুহূর্তে জেমস আর মিয়া একে অপরের দিকে তাকালো আর ওদের চোখে থেকে জল পড়ল। অন্যদিকে প্রদর্শন শেষ হলো। জেমস, মিয়া আর ক্লার্কের সব ওপর থেকে পড়ল। দর্শক ঘাবড়ে গেল। তারা হাসপাতালে থাপার সাথে দেখা করতে এলো। ও আহত ছিল, ওর অনেক হাড় ভেঙে গেছিল, কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছিল। So, you know everything now. হ্যাঁ, আমি শুধু এটা জিজ্ঞেস করতে এসেছিলাম, ও তোমাকে শুধু চান্দার মার্ডারে আমার কোনো হাত ছিল না। আমি শুধু এই কথাটা লুকিয়েছিলাম। আমার এটাই ভুল। এমনিতে আমি ডিসাইড করে নিয়েছি আমি এই শোটা আবার স্টার্ট করব। আমার কাছে কিছু নতুন ইনভেস্টার আছে। তুমি কি এর অংশ হতে চাও? তারা ওর সামনে এসে হাসলো আর সহমতির সাথে মাথা নাড়ালো।